সদ্য প্রকাশিত হওয়া এসএসসি দাগি শিক্ষকের লিস্টে নাম নেই তাদের, অথচ সরকার বেতনও দেয় না। তবুও সমাজ গড়ার লক্ষ্যে কোনো রকম বেতনের প্রত্যাশা ছাড়াই সরকারি বিদ্যালয়ে প্রতিদিন ক্লাস করাচ্ছেন পূর্ব বর্ধমানের এই 5 জন শিক্ষক। আর তাদের কর্মকাণ্ডের সঙ্গী অবসরপ্রাপ্ত আর এক শিক্ষক। একসময় মাথার উপর ছাদ ছিল না, ঝড়ে উড়ে গেছিল অ্যাসবেস্টার দেওয়া চালাঘর, তবুও হাল ছাড়েননি বছর 77-এর অবসরপ্রাপ্ত শিক্ষক দ্বিজেন্দ্রনাথ ঘোষ। ছিলেন এটা যে স্যার রিটায়ার্ডের পরে যে আমাদের এই পিছিয়ে পড়া ছেলে মেয়েদের নিয়ে কিছু যদি ভাবা যায়, এই এলাকার ছেলে মেয়েদের যদি স্কুলমুখো করা যায়, তাই জন্য স্যার একটা স্কুল তৈরির কথা ভেবেছিল। এবং যখন 2014 সালে স্কুলটা যখন স্যাংশন হয়, প্রথম দিন থেকে আমি স্যারের সঙ্গে আছি। স্যার আমারও স্যার, আমিও জামালপুর স্কুলেরই ছাত্র, তো স্যারের কথা আর অমান্য করতে পারিনি। আমিও তখন সেই সবে এমএ করে বেরিয়েছি আর কি সদ্য। স্যার বললেন, যোগ দিলাম স্কুলে। তারপর থেকে তো চলছে সেই যাত্রা আমাদের। দেখুন, প্রথম থেকেই ছোট থেকেই একটা স্বপ্ন ছিল শিক্ষকতা করা, কিন্তু সেই স্বপ্ন বুঝতেই পারছেন বর্তমান সময়ে আমরা দীর্ঘদিন ধরে মাস্টার ডিগ্রি বিএড করার পরেও একবারও এসএসসিতে বসার সুযোগ পাইনি। তো সেই সুযোগটাই এখানে এসে হচ্ছে বলতে পারেন। তারপর আমাদের প্র্যাকটিসও হচ্ছে। এছাড়াও ভালোবাসা, যেটা সবচেয়ে ছাত্রদের প্রতি ভালোবাসা, সেই থেকেই কিন্তু স্কুলে পড়ানো। মানে পারিশ্রমিকের কথা আমরা ভাবি না যে আমাদেরকে কি দিল না দিল, মানে সেই ভাবনা থেকে যদি ভাবি তাহলে কিন্তু আর স্কুলে আসতে পারতাম না আমরা। মানে ভালোবাসা থেকে, স্কুলের প্রতি ভালোবাসা, ছাত্রদের প্রতি ভালোবাসা, সেই থেকে। হ্যাঁ, বিনা পারিশ্রমিকই হয়। বর্তমানে 142 জন। না, স্থায়ী শিক্ষক না। হ্যাঁ, স্বেচ্ছায় পড়াই, ছেলে মেয়েদের ভালোবেসে। তারপরে এই যেটুকু কথা অমান্য করতে না পেরে, মানে অনেক সমস্যা, বুঝতেই পারছেন বেকারত্বের জীবন অনেক সমস্যা, কিন্তু তবুও ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে, বা ছেলেমেয়েরা তো তাদের গার্জেনরা আমাদের দেখেই ভর্তি করেছে। আমরা বলেছি, তাদের বাড়ি বাড়ি গেছি, বিভিন্ন স্কুলে গেছি ইয়ার এন্ডিংয়ের সময় যে আমাদের স্কুলে ভর্তি করুন, আমরা আছি। স্কুলে পার্মানেন্ট টিচার নেই তো কী হয়েছে, আমরা তো আছি। আমাদের উপর ভরসা করে ভর্তি করেছে, তাই আমরা সেই থেকেই রয়ে গেছি। এবার ধরুন এত বড় একটা স্ট্রাকচার হয়ে গেছে, তারপরে হচ্ছে যে এত উন্নতিও হয়ে গেছে অনেকটা। ছেলে মেয়েদের কথা ভেবে এবং জেঠুর কথা ভেবে, বিশেষ করে যে স্কুলটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে জেঠু তো মাঝে মাঝেই কান্না করে, মানে কান্নায় ভেঙে পড়েন বলতে পারে, যে কি হচ্ছে, কি করে চলবে। বুঝতেই পারছেন 4টে ক্লাস, তারপর অফিসিয়ালি কাজ, এত কিছু করার পরেও যাই হোক চলছে এইভাবে স্কুল। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বসন্তপুর জুনিয়র হাই স্কুল। দ্বিজেন্দ্রবাবুর উদ্যোগে ও তার পেনশনের টাকাতেই পথ চলা শুরু এই স্কুলে। অবসরের পর স্থানীয় ছেলে মেয়েদের শিক্ষিত করার লক্ষ্যে স্কুল গড়ে তোলার চিন্তা ভাবনা করেন তিনি। কারণ জামালপুরের পাড়াতল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত গ্রাম বসন্তপুর। একদা এই গ্রামের ছেলে মেয়েদের শিক্ষালাভের ভরসা বলতে ছিল শুধুমাত্র একটি প্রাইমারি স্কুল। আশেপাশে কোনো জুনিয়র হাই স্কুল ছিল না, তাই লেখাপড়ার জন্য বসন্তপুর ও তার সংলগ্ন বেশ কয়েকটি গ্রামের ছেলে মেয়েদের যেতে হতো জামালপুর বা সেলিমাবাদ হাই স্কুলে। এই দূরত্বই স্কুল বিমুখ করে তুলেছিল এলাকার দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের। এলাকায় একটি স্কুলের জন্য নানান জায়গায় দরবার করেছিলেন দ্বিজেন্দ্রবাবু। অবশেষে একটি স্থানীয় প্রাইমারি স্কুলের ঘর থেকে পথ চলা শুরু হয় এই স্কুলে। পরে একটি সরকারি জায়গায় নিজের পেনশনের টাকাতেই একটি চালাঘর তৈরি করে শুরু করেন স্কুল। ধীরে ধীরে সরকারি অনুমোদনে স্কুলের স্থায়ী ভবন গড়ে উঠলেও মেলেনি স্থায়ী শিক্ষক। প্রথম দিকে কয়েকজন গেস্ট টিচার থাকলেও তারা একসময় পর অবসর নিয়েছেন। যখন শিক্ষকের আকালে ধুঁকছে এই স্কুল প্রায় বন্ধ হওয়ার উপক্রম, এই অবস্থায় ওই স্কুলের হাল ধরতে দ্বিজেন্দ্রবাবুর পাশে এসে দাঁড়ান এলাকারই 5 শিক্ষিত বেকার যুবক যুবতী। বেতনের প্রত্যাশা না করে শুধুমাত্র এলাকার পড়ুয়াদের মুখ চেয়েই আজও ওই সরকারি স্কুলে পড়িয়ে যাচ্ছেন ওই 5 জন শিক্ষক শিক্ষিকা। বহুবার আবেদনের পর যদিও বর্তমানে গত কয়েক মাস আগে একজন স্থায়ী শিক্ষক নিয়োগ করা হয়েছে এই স্কুলে, কিন্তু আর কোনো স্থায়ী শিক্ষক না থাকায় ভবিষ্যতে কিভাবে চলবে এই স্কুল তা নিয়ে চিন্তায় সকলে। শিক্ষা দপ্তরের কাছে তাদের আবেদন যাতে এই স্কুলে আরো স্থায়ী শিক্ষক নিয়োগ করা হয়, অথবা এই 5 জন শিক্ষক শিক্ষিকাদের অস্থায়ী শিক্ষক হিসেবে সরকারিভাবে এই স্কুলে নিয়োগ করা হয়, যাতে হারিয়ে না যায় তাদের এই প্রচেষ্টা, বাঁচিয়ে রাখা যায় এই স্কুলকে। স্কুলের পথ চলা বলতে গেলে এই গ্রামটা তো খুবই পিছিয়ে পড়া গ্রাম। এখানটা বেশিরভাগই ব্যাকওয়ার্ড ক্লাসের ছেলেমেয়েরা বাস করে এই গ্রামেতে। এসসি এসটি মাইনরিটি, তারা লেখাপড়া দিয়ে খুব পিছিয়ে পড়ছিল। সেই চিন্তাভাবনা করে আমার রিটায়ারমেন্টের পর আমি একটা
মানে চেষ্টা শুরু করলাম যাতে একটা স্কুল হয়, স্কুল হলে অন্তত ছেলেমেয়েরা একটু স্কুলমুখী হবে, গ্রামের হয়তো উন্নতি হবে, সেই আশা নিয়ে আমি চেষ্টা করেছিলাম। এবং দীর্ঘ 5 বছর লড়াইয়ের পর 13 সালের শেষ ডিসেম্বর মাসে আমি রেকগনিশন লেটার পেলাম গভর্নমেন্টের কাছ থেকে, বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে। এবং তারপরে 14 সালের 1 তারিখ থেকেই আমরা যে রেকগনিশনটা পেয়েছি, শুরুটা হয়েছিল 2 তারিখে। সেই থেকে ক্লাস এগিয়ে চলছে, 8 পর্যন্ত আমাদের স্যাংশন ছিল। এখন মোটামুটি ছাত্র সংখ্যা একটু কমে গেছে এই ডামাডোলের জন্য, এখন 142 জন ছাত্রছাত্রী রয়েছে। 2010 সাল থেকে আমি চেষ্টা করেছি কিন্তু 2010 সালেই আমি প্রভিশনাল রেকগনিশন একটা পেয়েছিলাম, টাকাও স্যাংশন হয়েছিল। কিন্তু সরকারি আমাদের যে সমস্ত কাগজপত্র যেগুলো ব্লক অফিস থেকে ডিস্ট্রিক্ট অফিসে পাঠানো হয়েছে, তার মধ্যে কিছু টেকনিক্যাল ত্রুটি ছিল, সেই জন্য ওরা ফেরত দিয়েছিল। ফেরত দেওয়ার পর ডামাডোল হয়ে গেল। আবার নতুন করে চেষ্টা করে ওই আপনার 10 ভোটের পর, অর্থাৎ 11 সালের ইলেকশনের পর চেষ্টা করলাম, করে অনেককে মানে অপদাধিকারীদের কাছে আবেদন নিবেদন করে এখানে একটা খুব প্রয়োজন, এই এলাকাটা খুব প্রয়োজন রয়েছে একটা স্কুলে, এই চিন্তাভাবনা করে আবেদন নিবেদন করার পর 14 সালে থেকে আবার এই স্কুলটার অনুমোদন পেলাম। 1/1/14 থেকে স্কুলটার অনুমোদন পেলাম সরকারিভাবে। স্কুল প্রথম তো প্রাইমারি স্কুলে শুরু হয়েছিল। হ্যাঁ, প্রাইমারি স্কুল শুরু হয়েছিল। ওটাও কি 14 সালে? না, প্রাইমারি স্কুল, হ্যাঁ স্কুলটা শুরু হয়েছিল 14 সালে, কিন্তু তখন আমরা প্রাইমারি স্কুলে ক্লাস করতাম, আমাদের নেই চালা চুলো ঘর, কিচ্ছু নেই। তারপরে ওখান থেকে আমরা ওটা 16 সালের জানুয়ারি 2 তারিখে আমরা ওখান থেকে চলে আসি। এইখানে একটা ঘর অ্যাডভেস্টার দিয়ে করেছিলাম, সেই ঘর দেয়ালটা করেছিলাম, চালাটা অ্যাডভেস্টার দিয়ে করেছিলাম মাছ দিয়ে, আর একটা ওইখানে চালা ঘর করেছিলাম। হ্যাঁ, নিজেদের উদ্যোগেই করতে হয়েছিল। কিন্তু ওই দুঃখের বিষয় কি, একদিন ঝড় এসে ওই অ্যাডভেস্টার চাল উড়িয়ে দিল, আমরা অসহায় হলাম। ওইটাও পরবর্তীকালে অবশ্য অনেকটা পরে ওই চালা ঘরটাও ঝড়েতে ফেলে দিল। তখন একটি মাত্র ঘর, গাছতলায় পড়াই, বলতে গেলে গাছতলায় পড়াই। তারপরে একে একে আপনার ওই রান্নাঘর হলো, তারপরে আবার একটা ঘর হলো, এইভাবে আস্তে আস্তে চেষ্টা করে আমরা মোটামুটি এখন ঘরের দিক থেকে। পরে এই ঘরগুলো কি সরকারের পক্ষ থেকে করা হয়? হ্যাঁ, সরকারের থেকে টাকা দিয়েছে, টাকা আমাদের হাতে দেয়নি, কন্ট্রাক্টরকে দিয়েছে। যেমন হ্যাঁ, ধাপে ধাপে হয়। বর্তমানে একজন এসেছেন 24 ডিসেম্বরে, একজন এসেছেন, একজন মাত্র এসেছেন। দীর্ঘদিন তো কোনো স্থায়ী শিক্ষক ছিলেন না, প্রথম থেকেই ছিল না, এই প্রথম। প্রথমে কারা পড়াতেন? প্রথমে এই গ্রামের ছেলেমেয়েরা, গ্রাম বা আমাদের পাশাপাশি গ্রামের ছেলেমেয়েরা পড়াতেন। এবং যা বুঝতে পারছি কোনো ফান্ড তো নেই। পরে গেস্ট টিচার এসেছিলেন? পরে গেস্ট টিচারদের পয়সা সরকার দিতেন, 5,000 আর 7,000 ওদের ব্যাপার ছিল। কিন্তু একে একে সবাই চলে গেছেন। হ্যাঁ, তখন এই স্কুলকে বাঁচানোর জন্য একজন গেস্ট টিচারকে আমরা ধরে নিয়ে এসেছিলাম। উনি মাঝে মধ্যে আসতেন আর কি, আজকে আসেননি কোনো কারণে, এই ব্যাপারটা হয়েছে। গ্রামের ছেলেরা প্রথম থেকেই আছে, 3 জন ছিল, তার মধ্যে 2 জন মানে কর্মসূত্রে অন্য চলে গেল, তারপরে 3 জন ছিল, আরও 2 জন ছিল মেয়ে, তাদের বিয়ে হয়ে গেল, তারা দীর্ঘদিন ধরেই ছিল। হ্যাঁ, আশায় ছিল, বুক বেঁধে এখানে ছিল, আঁকড়ে ধরেছিল যদি আমাদের কিছু হয়। আমি বললাম বেশি দায়ী নেই যে তাদের ঘরে মানে কী বলবো, একবারে স্কুল টিচার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেবে তা না, প্যারা টিচার হিসেবে যদি নেয় তাহলেও আমাদের ভালো। আমি সব জায়গায় এটাই বলি যে তাদেরকে মানে পারমানেন্ট টিচার আসুক, অবশ্যই আসুক, ওয়েলকাম, কিন্তু এদের বিনিময়ে নয়, এই আর কি, এদের জন্য একটা কিছু প্রভিশন যদি হয়। বর্তমানে একজন স্থায়ী শিক্ষক আছে? হ্যাঁ, বর্তমানে একজন স্থায়ী শিক্ষক আছে। আর কতজন এমনি শিক্ষক আছেন যারা পড়ান? বর্তমানে 5 জন। তারা তো বিনা বেতনে পড়াচ্ছেন। আর একজন আছেন গেস্ট টিচার, উনি রিটায়ার করে গেছেন এখান থেকে, কিন্তু তিনি আসেন, বয়স্ক মানুষ, আসেন, সপ্তাহে 2 দিন আসেন। প্রথম টিচারের সমস্যা, আমরা পার্মানেন্ট টিচার স্যাংশন হয়েছে 3টে, আমরা পাইনি, 2টো মাত্র পেয়েছি, একটা মাত্র পেয়েছি, 2টো পাইনি, একজন মাত্র পার্মানেন্ট টিচার পেয়েছি। বুঝতেই পারছেন এই স্কুল চালানো খুবই শক্ত। আর এরা যারা অর্গানাইজার, তারা তো ফেড আপ হয়ে যাচ্ছে, কিসের জন্য থাকবে এখানে, তারা পায় না কিছু, পেটের টান তো সবাইরই আছে, তাই না, ওরাও ফেড আপ হয়ে গেছে। এই 5 জন শিক্ষকের নিঃস্বার্থ পরিষেবা এবং দ্বিজেন্দ্রবাবুর নিরলস প্রচেষ্টাই বাঁচিয়ে রেখেছে এই স্কুলকে। এই শিক্ষকরাই প্রমাণ করেছেন শিক্ষকতা শুধুমাত্র একটি পেশা নয়, এটি একটি ব্রত। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।